হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইভিএস বা সিপিএস 4 এর চ্যাপ্টার 3 ইতিমধ্যে আমরা শুরু করেছি, যার 1 ও 2 নম্বর পর্ব ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রমের রচনা নীতিসমূহ, যার আজকে আমরা 3 নম্বর পর্বটি করব। ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারের দুটো পর্বে 20টা মোট প্রশ্ন করে ফেলেছি, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য। আজকে আমরা 3 নম্বর পর্বে আরও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এরপরে আমাদের এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের নিরবিচ্ছিন্নতা নীতি বলতে কী বোঝায়? পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের ক্ষেত্রে নিরবিচ্ছিন্নতা বজায় রাখা খুব প্রয়োজন। পাঠ্যক্রমের নিরবিচ্ছিন্নতা বলতে বোঝায় বিষয়বস্তুর ক্রমের মধ্যে একটি সংযোগ থাকা, যে এমনভাবে বিষয়বস্তুটিকে আমরা উপস্থাপন করব যাতে দেখলে মনে হবে না, বা শিক্ষার্থী যখন পাঠ গ্রহণ করবে তার মনে হবে না যে একটি বিষয় অন্য একটি বিষয় থেকে আলাদা বা ভিন্ন। সে বুঝতে পারবে যে এই দুটি বিষয়ের মধ্যে একটি সংযোগ রয়েছে। পাঠ্যক্রমে নিরবিচ্ছিন্নতার গুরুত্বগুলি হলো: শিক্ষণ সহজ হয়, শিক্ষার্থী নিরবিচ্ছিন্নভাবে শেখে বলে তার ফলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। নিরবিচ্ছিন্নভাবে বিষয়বস্তু উপস্থাপন করলে বিষয়বস্তুগুলির জটিলতা, গভীরতা এবং ব্যাপকতার দিক থেকে ক্রমশ বৃদ্ধি পাবে। ফলে সহজ থেকে জটিলের দিকে অগ্রসর হওয়ার ফলে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে প্রাথমিক থেকে উচ্চ স্তরের ধারণা লাভ করতে সক্ষম হবে। উদাহরণ হিসাবে আমাদের পরিবেশ নামক পরিবেশ বিজ্ঞান বইটি 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীতে প্রথম পর্বে প্রত্যেকটি শ্রেণীতে শরীর সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভালো করে বিশ্লেষণ করলে দেখবে যে 3য় শ্রেণীতে শরীর সম্পর্কে যা আলোচনা করা হয়েছে 4র্থ শ্রেণীতে তার থেকে জটিল ও গভীরতা বৃদ্ধি পেয়েছে, এবং 5ম শ্রেণীতে শরীর ও বা মানব দেহ সম্পর্কে আরও গভীর এবং তথ্যবহুল হয়ে উঠেছে। এর ফলে শিক্ষার্থীর বিষয় সহজ থেকে কঠিন এবং জানা থেকে অজানা স্তরে উন্নীত হয়, তার জ্ঞান পরিণতি লাভ করে। 20 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম বিন্যাসের সমন্বয়ের নীতি কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পাঠ্যক্রম বিন্যাসের অন্যতম নীতি হলো ধারাবাহিকতা ও নিরবিচ্ছিন্নতার মধ্যে সমন্বয় সাধন। এই ধরনের সমন্বয়ের বিন্যাসকে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কেন্দ্রীয় বিন্যাস বা কেন্দ্রীয় পাঠ্যক্রম বলা হয়, বা কোর পাঠ্যক্রম বলা হয়। এই বিন্যাসে বিভিন্ন বিষয়কেন্দ্রিক জ্ঞানের সমন্বয়ের উপর যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনই জ্ঞানের গভীরতা এবং সম্পূর্ণতার উপর জোর দেওয়া হয়। পাঠ্যক্রমের সমন্বয় বিন্যাসের বৈশিষ্ট্যগুলি হলো: 1. সমন্বয় বিন্যাসের নীতির দ্বারা বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় বা ঐক্য স্থাপন করা হয়। 2. পাঠ্যক্রমের বিষয় জ্ঞান এবং শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয়, ফলে শিক্ষক এই পাঠ্যক্রম পরিচালনার ক্ষেত্রে যুক্তি নির্ভর এবং মনোবিজ্ঞান নির্ভর পদ্ধতি সমন্বয় করতে পারেন, ফলে শিক্ষা পরিপূর্ণ ও মনোবিজ্ঞানসম্মত হয়। 3 হচ্ছে, শিক্ষার্থীরা জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করতে পারে, ফলে তাদের সার্বজনীন প্রয়োগ ক্ষমতা বাড়ে। বলছে কি, সমন্বয় বিন্যাসের নীতি দ্বারা বিভিন্ন অন্য অনেকগুলি বিষয়কে আমরা এখানে একত্রে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার ফলে তারা বিষয়গত বিভিন্ন জ্ঞানগুলিকে অন্য বিষয়টির সাথে সংযোগ করতে শেখে এবং বুঝতে পারে যে প্রত্যেকটি বিষয় আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে সংযুক্ত। এবং বিষয়ভিত্তিক জ্ঞান শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহের উপর গুরুত্ব দেওয়া হয়, ফলে সে বিষয়টি মনোবিজ্ঞানসম্মত হয়ে ওঠে, শিক্ষার্থীরা এতে আগ্রহ পায়। 4 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম সমন্বয়ের বিন্যাসে শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা বৃদ্ধি করে। মুতালিয়া কমিশনের মতে পাঠ্যক্রম রচনার সমন্বয় নীতি প্রয়োগ করলে শিক্ষার্থী বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হয় এবং শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। মানে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধন শিক্ষার প্রধান লক্ষ্য, সেটা সম্পন্ন হয়। এখানে উদাহরণস্বরূপ বলছে, 3য় শ্রেণীর আমাদের পরিবেশ বইটিতে খাদ্য একাকটি বিশ্লেষণ করলে দেখা যাবে জিভের জলের রহস্য, শাক পাতা কেন খাওয়া দরকার, পচা বাসি খাবার খেতে নেই কেন, ইত্যাদি। এইভাবে এই সব কিছু সম্পর্কে জানতে পারে শিক্ষার্থী। এই একটি এককে বিভিন্ন উপ এককের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা ধারাবাহিক ও নিরবিচ্ছিন্নতার সমন্বয়ে খাদ্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করে। 23 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম প্রয়োগে কর্মকেন্দ্রিকতা নীতিটি কী, অথবা পাঠ্যক্রমের কর্মকেন্দ্রিকতা নীতি কাকে বলে? শিক্ষার্থীর পাঠ্যক্রম আয়ত্ত করার জন্য যে সক্রিয়তা নীতি গ্রহণ করা হয় তাকে কর্মকেন্দ্রিকতা নীতি বলে। কর্মকে কেন্দ্র করে ধারাবাহিক কাজের মাধ্যমে পাঠ্যক্রম আয়ত্ত করার নীতিকে বলা হয় কর্মকেন্দ্রিকতা নীতি। বর্তমান শিক্ষার লক্ষ্য হলো শিক্ষাকে জীবনকেন্দ্রিক করে তোলা, সেই ক্ষেত্রে কর্মকেন্দ্রিকতা নীতি অতি গুরুত্বপূর্ণ। আমরা কোনো একটি বিষয়কে শেখানোর জন্য শিক্ষার্থীদের যে ধরনের কার্যাবলীর মধ্যে দিয়ে নিয়ে যাই, যে ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করি, সেই সব কিছুকে মিলিয়ে শিক্ষার্থীর মধ্যে আমরা কি সক্রিয়তা আশা করি। এই সক্রিয়তার জন্য আমরা যা যা কাজকর্ম শিক্ষার্থীদের জন্যকে দিয়ে করাই এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাদানের জন্য যে পদ্ধতি ব্যবহার করি, সেই সবই হচ্ছে এই কর্মকেন্দ্রিকতা নীতি থাকে। 24 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম প্রয়োগের পরিবর্তনশীলতা নীতিটি কী, অথবা পাঠ্যক্রমে পরিবর্তনশীলতা নীতি বলতে কী বোঝো? পরিবর্তনশীলতা সমাজের স্বাভাবিক ধর্ম। মানুষ পরিবর্তনশীল সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, নিজেকে সমাজের চাহিদা অনুযায়ী পরিবর্তিত করে এবং এই পরিবর্তনে সর্বাধিক সাহায্য করে পাঠ্যক্রম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যতের বা দেশের সুনাগরিক, তাই সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজন বোধে পাঠ্যক্রমের সংশোধন ও সংযোজন করতে হয়। শিক্ষক যখন পাঠ্যক্রমটি উপস্থাপন করবে তখন তিনি পরিবর্তনশীল সমাজ ও ব্যক্তির চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিষয়টিকে উপস্থাপন করবেন, তা না হলে পাঠ্যক্রমের উদ্দেশ্য কিন্তু সফল হবে না।
বর্তমানে কি হচ্ছে, আমরা এতদিন এক ধরনের গতানুগতিক ধারণা অনুযায়ী যে আমাদের ক্লাস 3 থেকে 5-এর মধ্যে 5 থেকে 7টি সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টগুলোকে আমরা পড়বো এবং পড়ে পরীক্ষায় ভালো ফল করবো। 100তে আমাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় আমরা ভালো ফল করবো। এটাই হচ্ছে আমাদের মূল্যায়নের পদ্ধতি এবং এটাই ছিল আমাদের এই যে পরীক্ষাতে আমরা 100-র মধ্যে কত পাচ্ছি সেটাই ছিল আমাদের মান। কিন্তু বর্তমানে পরিস্থিতি, সমাজ, পরিবেশ এমন হয়েছে যেখানে 100তে আমরা কত পাচ্ছি সেটার থেকেও বড় কথা হচ্ছে আমরা যে জিনিসটা শিখলাম সেটা আমাদের নিজেদের কতটা কাজে লাগাতে পারছি। এই বিষয়টি, আমাদের থিঙ্কিং এবিলিটি কতটা তৈরি হচ্ছে, আমাদের চিন্তন ক্ষমতা, আমাদের কোনো সমস্যা সমাধান করার ক্ষমতা, এগুলো কতটা আছে জানতে হবে। সেই জন্যে কার্যকারী শিক্ষণের ওপর, সক্রিয় শিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এতদিন ধরে শিক্ষক বলে যেতেন, শিক্ষার্থী এক মনে সেটি শুনে যেতেন, কিন্তু এখন বলা হচ্ছে শিক্ষক দূরে দাঁড়িয়ে সব কিছু দেখবে এবং শিক্ষার্থীকে সাহায্য করবে। শিক্ষার্থী নিজেরাই নিজের প্রচেষ্টায় সব কিছু দেখে বুঝে জেনে নিজের সমস্যা সমাধানের কৌশল প্রয়োগ করে, নিজের অভিজ্ঞতাগুলিকে প্রয়োগ করে জ্ঞান নির্মাণ করবে। 25 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম প্রয়োগের নমনীয়তা নীতি কী, অথবা পাঠ্যক্রমের নমনীয়তা নীতি বলতে কী বোঝো? সমাজ পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি রেখে চলার জন্য পাঠ্যক্রম হবে নমনীয়। শিক্ষার প্রতিটি স্তরে সামাজিক অবস্থা, কারিগরি ও বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষা দর্শন ও মনোবিজ্ঞানকে কাজে লাগিয়ে পাঠ্যক্রমকে প্রয়োগ করতে হবে। পাঠ্যক্রমে শিক্ষার্থীর সক্রিয়তা ও কর্মকেন্দ্রিকতার নীতিকে ক্রিয়াশীল করে গতানুগতিক মুখস্থ করানোর ধ্যান ধারণা থেকে সরে আসতে হবে, তবেই বর্তমান ব্যবস্থায় শিক্ষাকে সফল করা যাবে। এটাই হচ্ছে পাঠ্যক্রমের নমনীয়তা, যেখানে কেবলমাত্র শিক্ষাকে শিক্ষার্থী কেন্দ্রিক বা শিক্ষার্থীর সক্রিয়তা, কর্মভিত্তিক নীতিকে প্রয়োগ করতে বলা হচ্ছে। গতানুগতিক মুখস্থর বদলে তাকে প্রয়োগ করতে শেখানো হচ্ছে, যে নিজে থেকে কিছু করে বুঝে নিজের জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জ্ঞান নির্মাণ করতে শেখানো হচ্ছে। কেউ কিছু একটা বলে দিচ্ছে, সেইটাকে সঠিক মেনে সেটাকে মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখার বদলে নিজে থেকে সেই বিষয় সম্পর্কে জেনে নিজে বুঝে সেটিকে জীবনে কাজে লাগাতে সেটা শেখানো হচ্ছে। এই ব্যবস্থাকে সফল করার জন্য 1. বিদ্যালয়ে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ গঠন। 2. হাতে কলমে কাজ বা পাঠ্যক্রমকে ক্রিয়াশীল করার জন্য প্রাপ্ত কাজের সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে। 3. পাঠ্যক্রমে কী ক্রিয়াশীল বা অ্যাক্টিভিটি আয়ত্ত করানো, উপযুক্ত শিক্ষণ সহায়ক উপকরণ বা TLM-এর ব্যবস্থা করতে হবে। শিক্ষককে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই বিষয়ে দক্ষ করে তুলতে হবে। 5. উপযুক্ত মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। মূল্যায়নের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে মূল্যায়নের ব্যবস্থাকে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন 2 ভাগে বিভক্ত করতে হবে। এরপর 26 নম্বর প্রশ্ন, মূল্যায়ন বলতে কী বোঝায়, অথবা মূল্যায়ন কাকে বলে বা মূল্যায়নের সংজ্ঞা দাও। আভিধানিক অর্থে মূল্যায়ন বলতে বোঝায় কোনো কিছুর পরিমাপ, গুণ বা মূল্য নিরূপণ করার কাজকে। তাই বলা হয় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর সম্পাদিত আচরণের মূল্য নিরূপণ করাই হলো মূল্যায়ন। শিক্ষাবিদ বেঞ্জামিন ব্লুম 1956 খ্রিস্টাব্দে মূল্যায়নের একটি সর্বজন স্বীকৃত সংজ্ঞা দিয়েছে। সেটি হলো জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালু অফ আইডিয়াস, ওয়ার্ক, সলিউশন, মেথডস অ্যান্ড মেটেরিয়ালস এক্সেট্রা। ছিল তোমাদের মূল্যায়নের সংজ্ঞা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রম মূল্যায়ন হলো নির্দিষ্ট শিক্ষাগত প্রেক্ষাপটে পাঠ্যক্রম, প্রোগ্রাম এবং শিক্ষামূলক উপকরণগুলির মূল্যায়ন ও বিশ্লেষণ করে। এটি নিশ্চিত করে যে পাঠ্যক্রম তার উদ্দেশ্য পূরণ করেছে কিনা এবং শিক্ষার্থীরা আসলে শিখেছে কিনা। সুতরাং পাঠ্যক্রম মূল্যায়ন হলো কোনো শিক্ষামূলক পাঠ্যক্রমের কার্যকারিতা, প্রাসঙ্গিকতা এবং গুণমান যাচাই করা একটি প্রক্রিয়া, যা শিক্ষকের পাঠ্যক্রমের উন্নতি এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা উন্নতি করতে সাহায্য করে। যে পাঠ্যক্রম মূল্যায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা মূল্যায়ন করলে আমরা বুঝতে পারবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে পাঠ্যক্রমটি রচনা করেছিলাম সেই উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পেরেছি কিনা, এবং শিক্ষকরাও বুঝতে পারবেন যে তিনি যে পদ্ধতিগুলো ব্যবহার করেছিলেন, তিনি যে কৌশলগুলো ব্যবহার করেছিলেন সেটি আদৌ সঠিক ছিল কিনা এবং শিক্ষার্থীরা আদৌ শিখেছে কিনা। 28 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়নের পদ্ধতিগুলি কয় প্রকার ও কী কী? পাঠ্যক্রম মূল্যায়নের চিরাচরিত ধরনগুলি অনুসারে 4 প্রকারের। এগুলি হলো তুলনামূলক পদ্ধতি, কম্পারেটিভ অ্যাপ্রোচ, প্রস্তুতিকালীন বা ক্রমিক মূল্যায়ন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামগ্রিক বা অন্তিম মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, সিস্টেম পদ্ধতি বা সিস্টেম অ্যাপ্রোচ। 29 নম্বর প্রশ্ন, প্রস্তুতিকালীন বা ক্রমিক মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে? প্রস্তুতিকালীন বা ফর্মেটিভ শব্দটির অর্থ হলো নির্মীয়মান অবস্থা। বস্তুত কোনো পাঠ প্রয়োগকালীন যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় প্রস্তুতিকালীন মূল্যায়ন। কোনো কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া ক্রমশ চলতে থাকে, তাই এই মূল্যায়নকে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ক্রমিক মূল্যায়ন বলা হয়। প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ক্রমিক মূল্যায়নের মধ্যে আমরা বুঝতে পারি, এই যে আমরা ক্লাস টেস্ট নিচ্ছি অথবা আমরা যখন প্রত্যেক দিন কর্মপত্র
কর্মপত্র প্রদান করে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করছি তারা কতটা শিখেছে বা কিছু, সেইটা হিসাব করেও আমরা এই প্রস্তুতিকালীন মূল্যায়ন তৈরি করতে পারি। আবার আমাদের যে প্রত্যেকটা ইউনিট টেস্ট হচ্ছে, ক্লাস টেস্ট হচ্ছে, এগুলোও কিন্তু এই প্রস্তুতিকালীন বা ক্রমিক মূল্যায়নের মধ্যে পড়ছে। এবারে সামগ্রিক মূল্যায়ন বা অন্তিম মূল্যায়ন কী, কাকে বলে? কোনো পাঠ্যক্রম শেষ হবার পর পরীক্ষার মাধ্যমে যে মূল্যায়ন করা হয় তাকে সামগ্রিক মূল্যায়ন বা অন্তিম মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। মানে কি, যখন আমাদের প্রথম থেকে একদম প্রথম চ্যাপ্টার থেকে 10 নম্বর চ্যাপ্টার যদি আমাদের লাস্ট চ্যাপ্টার হয়, সবটা পড়া হয়ে যাবে এবং তার সমস্তটা নিয়ে যখন আমাদের একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় আমরা কতটা ভালো ফল করতে পারছি সেটার উপরে ভিত্তি করে আমাদের সামগ্রিক বা সামেটিভ ইভ্যালুয়েশনের ফলাফলটি দাঁড়াবে। এর থেকে বোঝাও যাবে যে আমাদের যে পাঠ্যক্রমটি রয়েছে এবং শিক্ষক যে পাঠদান পদ্ধতি প্রয়োগ করেছেন সেটি শিক্ষার্থীদের উপর কতটা কার্যকরী হয়েছে, শিক্ষার্থীরা কতটা শিখতে পেরেছে। এই ছিল আমাদের ইভিএসের চ্যাপ্টার 3 পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রম রচনার নীতিসমূহের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন, যেগুলো আমরা 3টে পর্বে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা বাকি যে 1 নম্বর ও 2 নম্বর পর্বটা অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট করা আছে সেখানে দেখে নেবে। এবং অবশ্যই ক্লাসটি সবার মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। এবং কেউ আমাকে প্রশ্ন করেছিল যে তোমাদের ডিএলএড পার্ট 1-এর পরীক্ষা কবে হতে পারে। দেখো, তোমাদের জুন মাসে তোমাদের সেশন কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে 2 থেকে 3 মাস কি 4 মাস বাদে তোমাদের ফাইনাল এক্সাম হয়ে যাবে। এই জুন মাস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জুন মাসে তোমাদের এই সেশনের ফার্স্ট ইয়ার পার্ট 1টা শেষ হয়ে যাবে। ইনস্টিটিউট অন্তত তাই শেষ করে দেবে। তোমাদের 40টা লেসন প্ল্যানের খাতা জমা নিয়ে নেবে। তোমাদের অন্য যে সমস্ত পিটি, তারপরে আর্ট এবং মিউজিক সাবজেক্টগুলো আছে, এগুলোরও যে খাতা তোমাদের তৈরি করতে বলা হবে সেগুলো তোমাদের এই জুন মাসেতেই ইনস্টিটিউট জমা নিয়ে নেবে। তাই তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। এই জুন মাসের পরেই তোমাদের পার্ট অ্যাপ্রুভ করে দেবে। তখন কিন্তু আর তোমরা পার্ট 1-এর জন্য পড়তে সুযোগ পাবে না। অবশ্যই ক্লাসগুলোকে তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করে দাও এবং যাতে এই তোমাদের পার্ট 1টি চলার সাথে সাথে আমাদের এই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো তোমাদের এখন দেখতে তৈরি হয়ে যাবে।